এমনিতেই বাগানটা শীতকালীন পুষ্পে সজ্জিত রয়েছে, তার সাথে ছোট ছোট রঙিন বৈদ্যুতিক বাতি ও নানান রঙের কাপড়ের সাজে পুরো বাগানের দৃশ্যটা নজর কাড়ার রূপ ধারণ করেছে। এই যে ম্যাডাম, আকাশের দিকে তাকিয়ে কি ভাবছেন? আপনি কি ইভেন্ট ম্যানেজমেন্টের লোক? আকাশের দিকে তাকিয়ে কাজ করলে তো এমনই হবে। আপনার থিমটা আমার মোটে পছন্দ হয়নি। লোকটি এক পলক প্রিয়ন্তীকে আপাতমস্তক দেখে আবার বলল। চেঞ্জ করুন। বলিষ্ঠ গড়নে ফর্সা মুখশ্রীর লোকটির ডাকে ঘোর কাটে প্রিয়ন্তীর। কিছুদিন যাবৎ মেয়েটা শুধু কল্পনার রাজ্যে হারিয়ে যাচ্ছে। ষোড়শীর মন কখন কি হয় বলা বাহুল্য, কিন্তু লোকটি তাকে কি বলল? ইভেন্ট ম্যানেজমেন্টের লোক। কোন দিক দিয়ে তাকে এমন মনে হয়? আমাকে কোন দিক দিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের লোক মনে হয়? প্রিয়ন্তীর চোখে মুখে চিন্তার রেশ। লোকটি তার থেকে বেশ লম্বা হওয়ায় মাথা উঁচু করে তাকে দেখতে হচ্ছে। রোদের ঝিলিকটা চোখে লাগতেই এক হাত আপনা আপনি কপালের উপরিভাগে চলে যায় তার। মনে হয়েছিল, কিন্তু এখন হচ্ছে না। তাহলে চেঞ্জ করতে বললেন যে? আমি কিভাবে চেঞ্জ করব? যার কাজ করছে তাদেরকে গিয়ে বলুন চেঞ্জ করে দিবে। অকপটে বলে প্রিয়ন্তী। সায়ান বিড়বিড় করে বলে ওঠে। দিবা স্বপ্নবিলাসিনী। কি? আরে ম্যাডাম, আমি আপনাকে চেঞ্জ করতে বলেছি মানে আপনার সাজসজ্জা। এমন দাদিমা সেজে রয়েছেন কেন? আপনার সাথে এই দাদিমা সাজটা যাচ্ছে না। এমন সুন্দর মুখখানা ওড়না পিছিয়ে আট ঢাকা করে রেখেছেন কেন? লজ্জা পাচ্ছেন বুঝি? কাকে দেখে, আমাকে? বলে চোখ টিপ মারল। প্রিয়ন্তী তটস্থ হয়। লোকটিকে বুঝতে পারছে না, আগে কখনো দেখেছে বলেও মনে করতে পারছে না। এই যে দিবা স্বপ্নবিলাসিনী, আবার কোথায় হারিয়ে গেলেন? আচ্ছা, এই বাড়ির মেয়েদের বেশভূষা বুঝি এমন, দাদিমা টাইপ? বলেই মুচকি হাসল সায়ান। আ, আমি এই বাড়ির মেয়ে নই, আশ্রিতা। বলেই মাথা ঢাকা ওনাটা আরেকটু টেনে বাড়ির ভিতর হাঁটা ধরল প্রিয়ন্তী। ছেলেটাকে জানে না সে, জানতেও ইচ্ছে করছে না। এসেই তাকে কত কিছু বলে ফেলল। ঠোঁটকাটা মানুষ, অশিষ্ট লোক একটা। প্রিয় নানুমণি, একটু কাছে বসতো। তোকে যে সারা দিন চোখের দেখাটুকুও দেখতে পায় না। সারা দিন শুধু কাজ আর কাজ। তোকে কেউ বলেছে এত কাজ করতে? বাড়িতে কাজের লোকের অভাব আছে নাকি? আমি তো ঘর বন্দিই থাকি সারাদিন। বাতের ব্যথার জন্য হাঁটতেও পারি না বেশি। তুই আসলে তো একটু গল্পগুজব করতে পারি। রাহেলা বেগমের কণ্ঠে অভিমানী সুর। নানুর অবশিষ্ট সুপারিটা কাটা শেষ করে সেগুলো পানের বাটায় রাখে প্রিয়ন্তী। মলিন হেসে তাকে গিয়ে জড়িয়ে ধরে। প্রিয়ন্তী চাইলেও সময় করে আসতে পারে না, তার যে ঢের কাজ সারাদিন। কাজ না করে আমি বসে থাকতে পারি না, তুমি সেটা জানো না? তারপরে এইভাবে কেন বলছো? আর কাজ কি আমি পরের জন্য করছি? নিজের আপনজনদের জন্যই তো করছি। তুই যাদের আপন ভাবিস তারা কি তোকে আপন ভাবে? তোর মাও সকলকে আপনজন ভাবতো। পরিশেষে কি পেয়েছে সে? তুমি খুব কঠিন কঠিন প্রশ্ন করো নানু। আমার এখনও তোমার এই কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার মতো বয়স হয়নি। প্রশ্নগুলো জমিয়ে রাখো, বড় হয়ে উত্তর দিয়ে দিব। রাহেলা বেগম প্রিয়ন্তীর এই কথার মানে জানে। মেয়েটা প্রতিবারই তার প্রশ্ন থেকে এভাবে পালিয়ে বেড়ায়। সে আরও কিছু বলতে যাবে তার আগেই প্রিয়ন্তী তাকে চুপ করিয়ে শুয়ে দেয়। দুপুরে একটু না ঘুমোলে তার মাথা ধরে যায়। প্রিয়ন্তী খুব ভালো করেই জানে দুপুরে সকলকে খাইয়ে দিয়ে নিজে খাওয়ার সময়টুকু পেল না প্রিয়ন্তী। এর মাঝেই আবার কাজ পড়ে গেছে। সকলের কাপড় ইস্ত্রি করতে হবে। দুপুরের শেষ প্রহর প্রায় শেষ হতে চলল, এখনও তার গোসল নামাজ কোনোটাই হয়নি। এখনো গোসল করিস না কেন? সবাইকে দেখাতে চাস আমরা তোকে কাজের মাধ্যমে অত্যাচার করি, নাকি বোঝাতে চাস তোকে নতুন কাপড় দেওয়া হয়নি? সৌহার্দের কণ্ঠে রাগ, কিছুটা তিরস্কারের সুরও রয়েছে। প্রিয়ন্তী কিছু বলতে যাবে তার আগেই আবার বলে ওঠে। বাইরের মানুষকে তো সেটাই প্রমাণ করতে চাস, তাই না? তুই এই বাড়ির আশ্রিতা। তোকে কেউ কখনো বলেছে তুই এই বাড়ির আশ্রিতা? তাই বলছি অন্য বাড়ির ছেলের সাথে কথা বলে আশ্রয় করছিস? শেষ কথাটা একটু জোরেই বলল সৌহার্দ্য। রাগে তার মাথা দপদপ করছে। তার রাগ লাগছে, কিন্তু কার উপর সেটা বুঝতে পারছে না। তার রাগটা কি প্রিয়ন্তীর ওপর, না সায়নের ওপর? এই মেয়ের সাথে রাগালাভ করেই সময় পায় না, প্রেমালাভ করবে কবে? বিকেলের ক্লান্তি লগ্নে প্রিয়ন্তীর কাজের সমাপ্তি ঘটে। শীত শীত ভাবের মধ্যেও তার শরীরটা চ্যাটচ্যাটে হয়ে আছে। দীর্ঘ সময় নিয়ে গোসল করলে একটু প্রশান্তি কাজ করবে। ভাবনার রূপকে সত্যায়িত করতে নিজের রুমে পা বাড়ায় সে। রুমে প্রবেশ করে নিজের ছোট্ট রুমটায় একবার চোখ বোলায়। এই ঘরে তেমন কিছুই নেই। থাকার মধ্যে রয়েছে একটা খাট আর একটা টেবিল। তার উপর রয়েছে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু অগোছালো বই।
রুমের উপর পাশটায় রয়েছে কাপড় রাখার একটা আলনা আর আধভাঙা একটা আয়না। সবকিছু ছাপিয়ে তার কাছে এই ঘরটায় একটা দামি ও অমূল্য সম্পদ রয়েছে, সেটা হলো তার মায়ের ঘ্রাণ, মায়ের স্মৃতি। টেবিল গোছানোর উদ্দেশ্যে গন্তব্যস্থলে পৌঁছতেই একটা কমলা রঙের প্যাকেটে নজর আটকে যায় তার। কে দিয়েছে ভাবতে গিয়ে প্রান্তের কথা মনে পড়ে। কালই তো সে তাকে এই প্যাকেটটি জামা দিয়েছিল আজ পরার জন্য, কিন্তু প্যাকেটটি তো এই রঙের ছিল না। সে কি তবে ভুল দেখল? ভুলে গিয়েছে ভেবে প্যাকেটটি থেকে জামাটা বের করে মুগ্ধ হয়ে যায়। তার প্রান্ত ভাইয়ের পছন্দ এত সুন্দর গাঢ় বেগুনি রঙের জামাটায় একটা বার হাত বুলায় সে। উত্তেজনা তার হাত কাঁপছে। সুন্দর জিনিস দেখলে সবাই খুশি হয়, কিন্তু তার লজ্জা লাগছে। কেন লাগছে? প্রান্ত ভাই দিয়েছে বলে। প্রান্ত ভাই তাকে বলেছিল রংচংবিহীন সাদামাটা কাপড় না পরতে, তাই বুঝি এমন সুন্দর রঙের কাপড় নিয়ে এসেছে তার জন্য। আবার জামাটা ঠিক তার ধরনেরই হয়েছে। কেউ চাইলেও তার শরীরের কোনো অংশ অপ্রত্যাশিতভাবে দেখতে পাবে না। কথাটা ভাবতেই তার তনু মন জুড়িয়ে ভালো লাগা ছেয়ে যায়। ভালো লাগা আর লজ্জার যুদ্ধে লজ্জারা জিতে গিয়ে তার গাল জুড়ে লাল আভা ছড়িয়ে দেয়, আর জানান দিতে থাকে তার গালের মতো তার মনেও লাল আভা ছড়িয়ে পড়েছে, যা হচ্ছে সর্বনাশী ভালোবাসার ছোঁয়া। দিনের আলো ধরণী থেকে বিদায় নিয়েছে অনেক আগেই। আলোর পরিবর্তে রাতের আধার ধরণী জুড়ে ছড়িয়ে যেতেই পুরো চৌধুরী ভিলার বাগানে ছোট বড় রং বেরঙের আলো জ্বলে ওঠে। আলো আধারের এই খেলা যে কারো মন ভালো করে দিতে সক্ষম। সে সাথে বাগানের মাঝ বরাবর আঁকাবাঁকা পথটি বাড়ির প্রবেশ পথে গিয়ে শেষ হওয়ায় সেটি যেন রূপকথার রূপ ধারণ করেছে। বাগানের এক পাশটা সকলের বসার ব্যবস্থা করা হয়েছে। সেখানে বসার জন্য চন্দ্রাকৃতি আকারে চেয়ার বিছানো হয়েছে। যখনই চেয়ারগুলো মানুষ দ্বারা পরিপূর্ণ হবে, তখনই শ্বাসটা তার নিজস্ব সৌন্দর্যতা প্রকাশ করবে। বাগানের অটোপাশটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেখানে বুফেট আকারে হরেক রকমের খাবার সজ্জিত রয়েছে। প্রিয়ন্তী ছাদে দাঁড়িয়ে এগুলোই দেখছিল। হঠাৎই সাই সাই করে 4টি BMW গাড়ি বাড়ির আঙিনায় প্রবেশ করে। একে একে গাড়ির ভেতর থেকে 20-25 জন মানুষ নেমে আসে। সকলে বাড়ির ভেতরে প্রবেশ করতেই দুপুরে সেই ঠোঁটকাটা লোকটিকে দেখতে পায় প্রিয়ন্তী। তখনই সে শান্ত ও গভীর দৃষ্টিতে তাকায় লোকটির দিকে। লোকটি ভীষণ রকমের সুন্দর। অবশ্য তাকে সুন্দর নয়, সুদর্শন বলা যেতে পারে। ভাবনার মাঝে নিচ থেকে ডাক আসতেই তড়িঘড়ি করে ছুটে যায় সে। এভাবে পটের বিবি সেজে ঘুরছিস কেন? এতগুলো মানুষ এসেছে, তাদের সর্বদা নাস্তা কি তোর বাপে দিবে? শাহনাজ চৌধুরীর রাগমাখা ঝাঁঝালো কণ্ঠস্বরে প্রিয়ন্তীর চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সে সহজে কাঁদে না, এসব ব্যবহারে সে অভ্যস্ত ছিল, কিন্তু বাবা নামক ব্যক্তিটির কথা আসতেই তার চোখে অশ্রুরা ভর করে। চাইলেও সেই অবাধ্য অশ্রুটুকুকে আটকাতে পারে না। সৌহার্দ্যকে সিঁড়ি থেকে নামতে দেখে শাহনাজ চৌধুরী কিছুটা দমে যায়। বাড়ির বেটা ছেলেদের সামনে সে কখনোই প্রিয়ন্তীর সাথে খারাপ আচরণ করে না। তার কি লাগবে না লাগবে সবই তাদের নখদর্পণে। এই যে এখন যে জামাটা পরে ঘুরে বেড়াচ্ছে, সেটা যে এবারের কোনো ব্যাটা ছেলেই দিয়েছে, এটা সে খুব ভালো করেই জানে। বাড়ির কর্তারা থাকলে সে প্রিয়ন্তীকে কিছুই বলতে পারে না, তবুও তাদের অগোচরেই চলে মেয়েটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন। তিনি চলে যেতেই প্রিয়ন্তী উকি দেয় ড্রয়িং রুমে। মূল উদ্দেশ্য নির্দিষ্ট সংখ্যাটা জেনেই শরবত বানাবে সে। তৎক্ষণাৎ তার চোখাচোখি হয় সায়ানের সাথে। সে তার দিকেই তাকিয়ে আছে। ছেলেটির চোখে কি মুগ্ধতা নাকি বিস্ময়। প্রিয়ন্তী ভাবনায় পড়ে, ছেলেটা কি তার দিকেই তাকিয়েছিল এতক্ষণ? সে যে কেঁদেছে সেটাও দেখেছে। তখনই কেউ তাকে পেছনে ঘুরিয়ে অন্য পাশটায় নিয়ে যায়, সকলের চোখের আড়ালে। মানুষটাকে দেখার আগেই সশব্দে তার গাল বরাবর একটা চড় পড়ে। টাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে যায় সে। তোকে বলেছিলাম না এভাবে উকি ঝুঁকি না মারতে? ছেলে মানুষ দেখলে চোখ স্থির থাকে না। সৌহার্দ্যের কথার তেজ কর্ণগহরে পৌঁছতেই চোখ তুলে তাকায় প্রিয়ন্তী। তার ফর্সা মুখশ্রীটা লাল হয়ে আছে। থাপ্পড়ের কারণে গালে আঙুলের ছাপ স্পষ্ট। কান্নার দরুন চোখ দুটো ভিজে রয়েছে। সৌহার্দ্য থমকায়, একবার চোখ বোলায় প্রিয়ন্তীর সর্বাঙ্গে। তার দেয়া জামাটাই পরেছে সে। মুখে কোনো প্রসাধনীর ছাপ নেই। গোলগাল মুখখানা ওড়না দ্বারা আবৃত। ওড়নার ফাঁকা দিয়ে 2-1টা অবাধ্য চুল কপাল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাকে যেন সদ্য ফোটা ঝাড়ুল ফুল মনে হচ্ছে। মেজমামি বলেছে তাদের শরবত আর নাস্তা দেওয়ার জন্য, তাই দেখছিলাম ওখানে কতজন আছে।
প্রিয়ন্তীর কণ্ঠে বিনয়। সৌহার্দ্য বিরক্ত হয়। এই মেয়ের মধ্যে কি কোনো রাগ বলতে কিছু নেই? একটা মানুষ এতটা শান্ত প্রকৃতির হয় কিভাবে? নাকি শুধু তার সাথে এমন? তুই দাদির ঘরে যা, তাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আসবে। এদিকের ব্যবস্থা আমি করছি। পারুলকে বলছি, ও করে দেবে। কথাটা বলেই সৌহার্দ্য এগিয়ে যায়। কিছুটা পথ গিয়ে ফিরে তাকায় প্রিয়ন্তীর দিকে। প্রিয়ন্তীকে আরও একবার দেখে বলে, তোকে আর আসতে হবে না, দাদিকে গিয়ে আমি নিয়ে আসবো। তোকে যা বললাম তা শেষ করে সোজা রুমে যাবে। বাইরে কাজের নামে ঘুরঘুর করলে এবার দুটো চড় খাবি। প্রিয় নানুমাই, তোকে কি মিষ্টি লাগছে। একটু কালি নিয়ে আয় তো, কানের পিছনে দিয়ে দি, কারো নজর লেগে যাবে। তুই ঠিক আমার মেয়েটার মতোই হয়েছিস, কিন্তু তোর ভাগ্যটা যেন তার মতো না হয়। বলে রাহেলা বেগমের হাসি হাসি মুখখানা মলিনতায় ভরে গেল। তার শুধু একটাই চিন্তা, তার এই অভাগী বোনটাকে একটা ভালো পাত্রস্থ করা, যে তাকে আগলে রাখবে, তার ব্যথায় ব্যথিত হবে, তাকে সুখের আঙিনায় রাখবে। এমন কেউ আদৌ আছে কিনা সে জানে না। আবার শুরু হয়ে গেল তোমার? এই জন্য তোমার কাছে আসে না। প্রিন্তির কথায় অভিযোগ। মুখটা কেমন বাচ্চাদের মতো ফুলিয়ে রেখেছে। রাহেলা বেগম মুচকি হাসে। মেয়েটা কি সুন্দর রাগ করে। তার রাগী মুখটা অসম্ভব কোমল, তাই তো মাঝে মধ্যে ইচ্ছে করে প্রিয়ন্তীকে রাগিয়ে দেন তিনি। প্রিয় নানু ভাই, একটা কথা বলবো? রাহেলা বেগমের চোখে মুখে দুষ্টুমি। বলো বলেই প্রিয়ন্তী তার নানুর কাঁধে মাথা রাখে। তোর বর তোর এই রাগী রাগী মুখটার প্রেমেই বারবার পড়বে। এমন তেজহীন কোমল রাগিনী প্রিয় আর কোথাও পাবে সে? তুমি কি তোমার নাতনিকে আশকারা দিচ্ছ নাকি পরামর্শ দিচ্ছ দাদি? সৌহার্দ্যের প্রশ্নে প্রিয়ন্তী মাথা তুলে তাকায়। আশকারা দিতে চেও না, নয়তো দেখবে রাগি রাগি মুখ করে বরের দিনের শুরু আর শেষের 12টা বাজাবে। এবং পরামর্শ দাও কিভাবে রাগি রাগি মুখ করে বরের ভালোবাসা আদায় করে নিতে হয়। রাহেলা বেগম হেসে ফেলে। কি সুন্দর একটা কথা বলল তার গুরু গম্ভীর নাতিটা, কিন্তু কথাটা শুনিয়ে প্রিয়ন্তী সিটিয়ে যায়। সে এসব কথা শুনতে অভ্যস্ত নয়। লজ্জারা তার সর্বাঙ্গে ভর করে। এখন এইভাবে কুকড়ে যাচ্ছিস কেন? নিজের বরকে নিয়ে ভাবতে ভাবতে তো দিন দুনিয়া বলতে বসেছিস। সে কখন থেকে পাঠিয়েছে দাদিকে তৈরি করতে, আর তুই এখানে ঝিমুচ্ছিস। বাইরে সবাই দাদির জন্য অপেক্ষা করছে, আর তুই তার সাথে গল্প জুড়ে দিয়েছিস। বাগানে একে একে সকলে উপস্থিত হয়েছে প্রায় ঘণ্টাখানিক আগে, কিন্তু মিহিয়াপুর হবু বর রায়ান ফারাজি এখনও এসে পৌঁছয়নি। বিজনেস মিটিং এ আটকে গিয়েছে, সেজন্য সকলে এখন তারই অপেক্ষায়। আসরটাকে জমিয়ে রাখতে সকলে সিদ্ধান্ত নেয় গান গাওয়ার। প্রান্ত গিটার হাতে বাগানে প্রবেশ করে। সে টুকটাক গান গাইতে পারে। শখের বসে গিটারটি কিনেছিল 2 বছর আগে। গিটারে টুংটাং আওয়াজ তুলতেই বাগানের বড় বাতিগুলো নিভে যায়। নেভে নেবু আলোয় লাল নীল বাতির ঝলকানি ছড়িয়ে পড়ে চারপাশটায়। তুমি আমার নত সুখ, তুমি সুখের বেদনা। সব স্বপ্নের রং হয় না তো বেদনার মতো নয়। রং হয়তো দু বাক্য নয়, সে তো ভালোবাসার কাব্য কয়। আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ। মিউজিক ইন্টারমিশনের মাঝে সকলের হাততালি ও বাহবার সুরে পরিবেশ মুখরিত হয়ে ওঠে। সেই মুহূর্তে প্রিয়ন্তী জুস হাতে বাগানে প্রবেশ করে। তখনই সৌহার্দ্য উঠে গিয়ে গিটারটা নিজের হাতে তুলে নেয়। প্রান্ত সায় দিয়ে চলে যেতেই আলো অন্ধকারে গিটার হাতে সৌহার্দ্যর চোখ যায় প্রিয়ন্তীর ওপর। চোখজোড়া বন্ধ করে নেয় গভীর আবেশে। শুরু করে তার অনুভূতির প্রকাশের মাধ্যম। তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজিব, রোদেলা দুপুরে একই সাথে নতুন সুরে গান গাইব। শেষ বিকেলে ছায়ায় নীল আকাশের বুকে আমি লাল রঙা স্বপ্ন আঁকব। গান শেষ হওয়ার আগে কারো গালে সশব্দে চর পড়ার আওয়াজে ঘোর কাটে সকলের। সৌহার্দ্য চোখ মেলতেই দেখে প্রিয়ন্তী গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার গায়ে জুস ফেলার? ফকিরনির জাত, কোনোদিন দেখেছিস এমন জামা? না কখনো ছুঁয়েছিস? এখানে এসেছিস কেন? তোর মতো ছোট লোকেদের জায়গা এটা। ঋষার অপমানসূচক কথায় প্রিয়ন্তীর নিচু মাথাটা আরেকটু নিচু হয়ে যায়। সে তো এখানে আসতে চায়নি। মানুষের ভিড়ে তার অস্বস্তি হয়। বড় মামির আদেশেই এসেছে। মেহমানরা এভাবে বসে আছে, এই নিয়েই তার ভারী চিন্তা। তার মেয়ের এঙ্গেজমেন্ট বলে কথা, তাদের এক ফোঁটা অযত্ন সে সহ্য করবে না। মিটমিট করে জ্বলতে থাকা আলোয় প্রিয়ন্তী খুব ধীরে সুস্থে পা ফেলেছিল, কিন্তু প্রান্ত ভাইয়ের গানটায় সে থেমে যায়।
মনে হচ্ছিল শব্দের চরণগুলো তাকে ঘিরেই লেখা। তার অনুভূতিগুলো যেন প্রান্ত ভাইয়ের কণ্ঠে ঝরছে। তখনই ঘটে আপত্তিকর একটা ঘটনা। তবে এখানে তার এক বিন্দুও দোষ ছিল না। গানের তালে তালে দুলতে গিয়েই প্রিয়ন্তীর সাথে ধাক্কা লাগে রিশার। বিহেভ ইউর সেলফ। এসব কি ভাষা ব্যবহার রিসা? খুব বেয়াদব হয়েছ তুমি। নূর চৌধুরী গর্জে উঠল। মেয়েটাকে এখনো আদব কায়দা শেখাতে পারল না। নিজেকে ধাতস্থ করে বড় একটা দীর্ঘশ্বাস ফেললো প্রিয়ন্তীর অশ্রুমাখা মুখটা দেখে। তুমি কি ওর কোনো দোষ দেখতে পাচ্ছ না বাবা? আমার এত দামি জামাটা নষ্ট করে দিল। ওকে এক্ষুনি ক্ষমা চাইতে বলো। রিশা চাইলে আরো কিছু বলতে বা করতে পারত, কিন্তু এতে তার মনের জ্বালা মিটবে না। তাই কায়দা করে মেয়েটাকে দিয়ে মাফ চাইয়ে নেবে। সে জানিয়ে প্রিয়ন্তীর আত্মসম্মান প্রখর। এতগুলো বাহিরের মানুষের সামনে তাকে অপমান করতে পারবে ভেবে সে ক্রূর হাসল। প্রিয়ন্তী সরি বলে চলে আসতে নিলে রিশা তার হাত চেপে ধরে, চোখ দিয়ে ইশারায় নিজের পা দেখায়, যার মানে তাকে রিশার পা ধরে ক্ষমা চাইতে হবে। প্রিয়ন্তী আশেপাশে উপস্থিত সকলের মুখের দিকে তাকায়। ততক্ষণে পুরো বাগান আলোকিত হয়ে গিয়েছে। সেই আলোয় রাহেলা বেগমের চোখে জল দেখে সে। হয়তো চোখের জল বিসর্জন দিয়ে প্রিয়ন্তীর অপমানে ভাগ বসাচ্ছে। মামাদের দিকে তাকিয়ে বুঝতে পারে তারা লজ্জায় মাথা নিচু করে রেখেছে। তারাও হয়তো চাচ্ছে না এখানে আর কথা বাড়ুক। এই অবস্থায় প্রিয়ন্তীর চোখ দুটো খুঁজছে তার প্রান্ত ভাইকে। সে কি তাকে এই অপমানের হাত থেকে রক্ষা করতে পারবে? কিন্তু তার চোখ দুটো তার প্রান্ত ভাইকে খুঁজে পায় না। সহসাই তার চোখে অসহায়ত্ব ভর করে। প্রান্তের পরিবর্তে দূরে দাঁড়িয়ে থাকা সৌহার্দ্যকে দেখতে পায়, যার মুখের আদলে কোনো প্রতিক্রিয়া নেই। অবশ্য এতে তার কিছু যায় আসে না। যাদের কাছে তার চাহিদা নেই, তাদের কাছে তার অস্তিত্বও নেই, সেটা সে জানে। এই যে ম্যাডাম, সুইমিং পুলের পানি কি কমে গিয়েছে? এবার কি পানি ভরার দায়িত্ব পেয়েছেন? তাই বুঝি চোখে জলে পানি ভরছেন? কি বুদ্ধিমতী মেয়ে, ভেরি ইন্টারেস্টিং। আপনার তো মঙ্গল গ্রহে থাকার দরকার, ওখানে তরল পানির বড্ড অভাব। আমি ভাবছি ওখানটায় একটা জমি কিনবো, ঘর বাঁধবো বউয়ের সাথে। আপনি কি আমার এইটুকু উপকার করবেন? প্রিয়ন্তী চোখ তুলে তাকায়। একটু আগেই অপমানিত অপদস্থ হয়ে বাড়ির এদিকটায় চলে এসেছিল। এদিকটা কিছুটা অন্ধকার থাকায় তেমন কেউ আসছে না। কিন্তু এই লোকটি এসেছে কেন? খারাপ কোনো মতলবে? দিবাস্বপ্ন বিলাসিনী। ক্ষীণ শব্দে প্রিয়ন্তী সম্বিত ফিরে পায়। লোকটি কি বলল স্পষ্ট শুনতে পায়নি সে। লোকটি কি তার উপর নজর রাখছে, নাকি তার প্রতি কৌতূহলী হচ্ছে? নিজের মনে তৈরিকৃত প্রশ্নগুলোর উত্তর পেতে হাঁসফাঁস করতে থাকে। অচেনা লোকের সাথে কথা বলতে শিখেনি সে, নয়তো এখনই জিজ্ঞেস করতো কি চাই, বিরক্ত করছেন কেন। লোকটা কি চাই জানতে হবে, বারবার বিরক্ত করছে খুব। মনস্থির করে বুক ভরা সাহস নিয়ে প্রশ্ন করতে উদ্যত হতেই অপর পাশের ব্যক্তিটির কথা কানে ভাসে। আপনার নাম রাফিদ আহমেদ প্রিয়ন্তে, এটা আপনার মামার বাড়ি। এবার মাধ্যমিকের পরীক্ষার্থী, একটা সরকারি স্কুলে পড়ছেন। ঘর কোনো মেয়ে, তবে ওড়ার অদম্য ইচ্ছা রয়েছে। প্রিয়ন্তী বিভ্রান্ত হয়। প্রশ্ন করার আগেই উত্তর পাওয়ায় কিছুটা চমকায়। লোকটি তার সম্পর্কে এত কিছু জানলো কিভাবে? তাহলে কি লোকটির তার উপর নজর, কৌতূহল দুটোই আছে? নিজের সাথে কথা না বলে আমার সাথে একটু কথা বলুন ম্যাডাম। এই অধম একটু পরে এই বাড়ি ত্যাগ করিবে, চাইলেও আর আপনার সহিত কথা বলিতে পারবে না। শায়নের কথায় মশকরা স্পষ্ট। প্রিয়ন্তী ততস্থ হয়, কাট কাট কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কি আমার সাথে মশকরা করছেন? আপনার কি মনে হয় মস্করা করছে? মস্করা করছি না ভেবে প্রেম করছি সেটা তো ভাবতে পারতেন ম্যাডাম। বলেই চোখ টিপল শায়ান। প্রিয়ন্তী ঠিকই বলেছিল, তাকে অশিষ্ট লোক। ছেলেটা সেই কখন থেকে জ্বালিয়ে মারছে, আর এখন মারছে লজ্জায়। ঠোঁটকাটা মানুষ একটা। আই লাইক ইট। বলেই শায়ান প্রিয়ন্তীর ওড়নার প্রান্তে ঝুলে থাকা অ্যান্টিকের দুলটি খুলে নেয়। প্রিয়ন্তী কানে হাত দিতেই দেখে তার এক কান ফাঁকা। হয়তো ওড়নায় টান লেগেই খুলে গিয়েছিল, নয়তো থাপ্পড় খেয়ে। সে মনে করতে পারে না। প্রিয়ন্তীর হাবভাব দেখে শায়ান মিটিমিটি হাসে। হাতে থাকা বাইকের চাবিটায় দুলের ঝুমকো আটকায়। ভাবখানা এমন যেন নিজের বউয়ের সম্পত্তি দখল করতে পেরেছে। মাত্রই বাইরে থেকে এসেছি ম্যাডাম, ভাইয়াকে আনতে গিয়েছিলাম। ভাইয়া চলে আসলেও আমি আসতে পারিনি। এইবারটা সারাদিন হারাই। চাবি দুলে বন্দি, আর আমি দুলের মালিক। বলেই চোখ টিপে চলে যায় শায়ান। প্রিয়ন্তী চোখ বড় বড় করে তাকায়। লোকটি ঠোঁট কাটা সেটা জানতো, কিন্তু হাত সাফাইতেও যে দক্ষতা আছে সেটা জানতো না। কি সুন্দর আজগুবি কথা বলে তার দুলটাকে নিয়ে গেল। বাড়ির অনুষ্ঠান শেষ হয়েছে ঘন্টা দুয়েক আগে। মিহিয়াপুর বিয়ের তারিখটা খুব কাছেই ফেলা হয়েছে, মাত্র 15 দিন বাকি। রায়ানের দাদির জন্যই এত তাড়াহুড়ো। প্রিয়ন্তীর এই দিনগুলো খুব ব্যস্ততায় কাটবে।
সামনেই এসএসসি পরীক্ষা, তাই দিনের বেলা ব্যস্ততায় কাটিয়ে রাতে পড়াশোনা করতে হবে তার। রাত প্রায় 12টা বাজতে চলল। প্রিয়ন্তীর এখনো কাজ শেষ হয়নি। পারুল বলেছিল তাকে সাহায্য করবে, কিন্তু প্রিয়ন্তী দেয়নি। মেয়েটা এমনিতেই সারাদিন নিঃশ্বাস ফেলার সময়টুকু পায়নি। বাড়ির বাকি কাজের লোকেরা সন্ধ্যায় নিজেদের বাড়ি চলে গিয়েছে, তাই এখন সকল কাজ তাকে একাই করতে হচ্ছে। পুরো বাড়ি জুড়ে অন্ধকার ছড়িয়ে আছে। আশপাশটায় চোখ বুলিয়ে প্রিয়ন্তী রওনা দেয় তার ঘরের উদ্দেশ্যে। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, একটু ঘুমোনো দরকার এখন। তোকে বলেছিলাম রুমে থাকতে, বাইরে গেলি কেন? বাড়িতে কি কাজের লোক নেই জুস সার্ভ করার জন্য, নাকি তুই এ বাড়ির কাজের লোক? প্রিয়ন্তীর পা দুটো থেমে যায়। অন্ধকারে ভয় লাগছে তার। পুরো ছাদটা জুড়েই অন্ধকার। এখানে কেউ থাকতে পারে ভেবেই আত্মা কেঁপে উঠল। আলোর খোঁজ করতেই ছাদের অন্যপাশে থাকা ছাউনির বাতি জ্বলে ওঠে। বিদ্যুৎ না থাকায় ছাদটা অন্ধকার ছিল। আলোর রোশনির মাঝে সামনে তাকাতেই সৌহার্দের প্রশস্ত পিঠ তার চোখে ভেসে ওঠে। তার আশেপাশে অসংখ্য সিগারেটের পোড়া অংশ পড়ে আছে। এতক্ষণ কি সে এগুলোই খাচ্ছিল? তাহলে কি কাল রাতেও সে এখানে এসেছিল? কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? অন্য ছেলেদের সাথে তো ঠিকই ফটার ফটার করিস, আমার সামনে আসলে যত ঢং। সৌহার্দের চোখজোড়া অসম্ভব লাল হয়ে আছে। সে নিজেকে কন্ট্রোল করতে গিয়েও বারবার ব্যর্থ হচ্ছে। সবকিছু কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। প্রিয়ন্তী আর সায়ানের পুলের পাশের দৃশ্যটা যেন কিছুতেই ভুলতে পারছে না। ঋষার প্রিয়ন্তীকে অপমান, সায়ানের প্রিয়ন্তীর প্রতি কৌতূহলতা, দুটোই পীড়া দিচ্ছে তাকে। পুরো ছাদ জুড়ে ছড়িয়ে আছে নিস্তব্ধতা। রাত যেন সকল কোলাহল থামিয়ে দিয়েছে, তবে থামাতে পারেনি প্রিয়ন্তীর কষ্ট। সেটা যেন রাত হলেই তরতর করে বেড়ে যায়। প্রিয়ন্তীর চোখ তুলে তাকায় সৌহার্দের দিকে। পাল্টা প্রশ্নের মাধ্যমে বুঝিয়ে দেয় এই বাড়িতে তার অবস্থানের কথা। আমি তো এই বাড়ির কাজের লোকই। বাড়ির কাজের লোককে কি ঘরে বসে থাকা মানায় সৌহার্দ্র ভাই? সৌহার্দ্য ভ্রু কুঁচকায়, শান্ত শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, তুই বাড়ির কাজের লোক কবে থেকে? যেদিন আমার মা মারা গিয়েছে সেদিন থেকে। প্রিয়ন্তীর শান্ত কিন্তু বিষাদময় কথাটা সৌহার্দের কানে সূচের ন্যায় ফুটল। বুকে ব্যথাও হলো কিঞ্চিত। আপনারা থাকতে দিয়েছেন বলেই তো আমাদের মা মেয়ের একটা আশ্রয় হয়েছিল। মা তো মরে গিয়ে বেঁচে গিয়েছে, শুধু আমাকে রাস্তার মেয়ে থেকে কাজের মেয়ে হওয়ার সুযোগ করে দিয়ে গিয়েছে। প্রিয়ন্তীর কথায় কষ্টের ছাপ স্পষ্ট। সৌহার্দ্য অতীতে ফিরে যায়। মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন প্রিয়ন্তী প্রথমবার তাদের বাড়ি এসেছিল। এক উত্তপ্ত দুপুরে স্কুলে মারামারি করার কারণে তার নামে চৌধুরী ভিলার বাগানটায় সালিশ বসানো হয়েছিল। বয়সটাই এমন ছিল। কারো কটু কথা কানে আসলে নব কৈশোরে পদার্পণ করা সৌহার্দ্যের রক্ত গরম হয়ে যেত। সালিশের এক পর্যায়ে বাবা তাকে মারতে লাঠির খোঁজ করতেই একটা বাচ্চা মেয়ে লাঠি এগিয়ে দেয়। বয়স কতই বা হবে, 5 অথবা 6। টকটকে লাল ফ্রকে কাজ সমান বাদামি চুলগুলোয় লাল সাদা ক্লিপ ছড়িয়ে ছিটিয়ে থাকা মেয়েটিকে তার কাছে বড্ড নির্দয় মনে হয়েছিল। এই মেয়ে, কে তুমি? কার সাথে এসেছো এখানে? তোমার বাবা মা কোথায়? নওশাদ চৌধুরী চিন্তিত হয়ে পড়লেন। একে তো নিজের ছেলেকে সামলাতে হিমশিম খাচ্ছেন, এখন আবার এই মেয়ে কোত্থেকে এলো? প্রিয়ন্তী হাত উঁচু করে বাড়ির গেটটার দিকে তাক করতেই উপস্থিত সকলের নজর যায় সেদিকে। নওশাদ চৌধুরী চমকিত হন। এতগুলো বছর পর তার বোন এসেছে। এই পরি বাচ্চাটা কি তার বোনেরই মেয়ে? পুরো বাড়ি জুড়ে খবর ছড়িয়ে পড়ে এবাড়ির একমাত্র মেয়ে প্রেরণা চৌধুরী এসেছে। তবে তার পদবিটা এখন পরিবর্তন হয়েছে। এখন সে প্রেরণা আহমেদ। কেন এমনটা করলি পেরু? আমাকে একবার বলতে পারতিস তুই রেদওয়ানকে ভালোবাসিস। আমি নিজে তোর বিয়ে ভেঙে দিতাম, নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়েটা দিতাম। নওশাদ চৌধুরীর কণ্ঠে বিষণ্ণতা। একমাত্র বোনকে নিয়ে তাদের কত আশা ছিল। মাধ্যমিক পড়া অবস্থায় তার বন্ধু রেদওয়ানকে এনেছিল তার বোনকে পড়ানোর জন্য, কিন্তু পরবর্তীতে এমন কিছু ঘটতে পারে সেটা খোঁড়াক্ষরে ভাবতে পারেনি। প্রেরণা আহমেদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বাড়ির সকলের সামনে। এছাড়া আর কী বা করতে পারবে সে? সে যা করেছে সেটা ক্ষমার অযোগ্য। অষ্টাদশীর মন ছিল তখন, ভালো খারাপের হিতাহিত জ্ঞান ছিল না। ভালোবেসেই পালিয়ে গিয়ে বিয়ে করেছিল রেদওয়ানকে। তার অর্থ সম্পদ আছে কি নেই কিছুই দেখেনি। বিয়ের পর অভাবেই সংসার কাটিয়েছিল তাদের, কিন্তু সেই অভাবের সংসারে ভালোবাসার অভাব ছিল না কখনোই। একটা সময় সে মা হলো, চাঁদের মতো একটা মেয়েকে জন্ম দিল। স্বামী সন্তান নিয়ে খুব সুখে দিন কাটছিল তার। অভাবটাকে অভাব বলে মনে হতো না।
কিন্তু হঠাৎ করেই তাদের দিন ঘুরে গেল। যে বাজারে চাকরি পাওয়া অসম্ভব, চাকরি পেলেও বছরের পর বছর সংগ্রাম করে টিকে থাকতে হতো, সেখানে 1 বছরের মাথায় প্রিয়ন্তীর বাবার প্রমোশনে ম্যানেজারের পদে পদোন্নতি হয়। এরপর থেকে তাদের টাকার অভাব কখনোই ছুঁতে পারেনি। কিন্তু প্রেরণাকে ভালোবাসার অভাব ঠিকই ছুঁয়েছিল। স্বামীর রাত করে বাড়ি ফেরা, হুটহাট অফিসের কাজে দেশের বাহিরে চলে যাওয়া, তাকে সময় না দেয়া যেন নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছিল। ভালোবাসার কাঙাল মেয়েটি ভালোবাসার অভাবে হাঁসফাঁস করতে লাগলো। একদিন তার সকল ত্যাগ, সকল বিশ্বাসকে মিথ্যে করে দিয়ে তার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিল তার শেষ আশ্রয়স্থল নামক ব্যক্তিটি। সেদিন শুধু স্তব্ধ হয়ে শুনছিল তার স্বামী নামক আসামির কথা, তার স্বপ্নের কারিগরি হয়ে তার অস্তিত্বকে মিটিয়ে দেয়া লোকটির কথা। অফিসের বসের মেয়ের সাথেই নাকি তার সম্পর্ক 3 বছরের। সে এখন অন্তঃসত্ত্বা, তাকে বিয়ে করে আমেরিকা চলে যাবে, সেখানেই তাদের সন্তানের জন্ম দেবে, বাকিটা জীবন হয়তো সেখানেই কাটাবে। প্রেরণা মলিন হাসে। কি বোকা সে! 3টা বছর তাকে ধোকা দেয়া হলো, অথচ সে টেরই পায়নি। তার কি কষ্ট হচ্ছে? চিৎকার করে কি একটু কাঁদবে সে? কিন্তু কার বুকে কাঁদবে? যার বুকে কাঁদতো, যার সাথে কেঁদে কেটে নাক মুছত, দুটোতেই তো অন্যজনের ঘ্রাণ। প্রেরণা স্থির হয়, ছোট্ট মেয়েটার ঘুমন্ত মুখটার দিকে তাকায় একবার। সে স্বামী হারানোর সাথে সাথে তার মেয়েটাও বাবার ছায়া হারালো। বুকে চাপা আর্তনাদ নিয়ে ডিভোর্স পেপারটায় সই করে দেয়। রাতটুকু এই বাড়িতেই থাকায় সময় চেয়ে নেয় তার কিছুক্ষণ আগে ত্যাগ করা স্বামীর থেকে। সারা রাত ঘুমোয়নি প্রেরণা। আজ তার বড্ড একা একা লাগছে। ভোর হতেই বিছানা থেকে নেমে ছাদে গিয়ে পৌঁছায়। টিনের ঘর থেকে পাকা বাড়িতে এসেছিল 3 বছর আগে। তখনই হয়তো ওই বাড়িতে ভালোবাসাটুকু রেখে এসেছিল। পুনরায় ভালোবাসার ছোঁয়া পেতে ছুটে যায় স্টোর রুমে, যেখানে রাখা আছে তার সুখ দুঃখের লাল নীল অস্তিত্ব। তার অভাবের সংসার ধুলোমাখা একটি চটের বস্তা কুড়িয়ে নেয়। সেখানে ছিল নবদম্পতির অভাবের সংসারের বাসন কোসন। সে হাতড়ে দুটো থালা বের করলো। কিছুক্ষণ চেয়ে দেখলো থালা দুটো, হয়তো সেখানে ফুটে উঠেছে তাদের ভালোবাসার সাজানো সংসারের দৃশ্য। দীর্ঘ সময় স্টোর রুমে কাটিয়ে রুমে আসে সে। আলমারি খুলে হাতড়ে বের করে তার বিয়ের শাড়ি। লাল খয়েরি রঙের তাঁতের শাড়িটি তাকে রেদওয়ান কিনে দিয়েছিল বিয়ের দিন। দাম কত জানি ছিল, 500 নাকি 700, মনে করতে পারছে না সে। মনে করবেই বা কী করে? শাড়িটা যখন কিনেছিল রেদওয়ান শুধু তার রূপের বর্ণনাই দিচ্ছিল। সে তো শুধু লজ্জায় লাল হতে ব্যস্ত ছিল। হাই, দিনগুলো কত সুন্দরী না ছিল। শাড়িটা হাতে নিয়ে চলে যায় ওয়াশরুমে, বিয়ের দিনের ন্যায় নিজেকে সাজিয়ে তুলে নববধূর রূপে। সকাল হতেই বেরিয়ে পড়ে ছোট্ট মেয়েটির হাত ধরে। মেয়েকে নিয়ে দীর্ঘ 7 ঘন্টার রাস্তায় কাটিয়েছিল সে। ছোট্ট মেয়েটি বারবার প্রশ্নে জর্জরিত করছিল তাকে। ক্ষুধার জ্বালায় কান্নাও করেছিল ক্ষণে ক্ষণে। উপায়ান্তর না পেয়ে ছুটে আসে বাবার বাড়ি। মেয়েটার জন্য একটা আশ্রয়ের যে বড্ড প্রয়োজন। কিন্তু এখন এখন কি করবে সে? যদি কেউ তাকে ক্ষমা না করে, আশ্রয় না দেয়, তাহলে কোথায় যাবে ছোট্ট মেয়েটিকে নিয়ে? তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর জন্য আমাদের মান সম্মান সব শেষ হয়ে গিয়েছে। যেখানে আমাদের পরিবারের নামডাক চারদিকে ছড়িয়েছিল, সেখানে আমরা এখন রাস্তায় বেরোতে পারি না। 7 বছর হয়ে গেল, এখনো কিছুই পরিবর্তন হয়নি। প্রথম দিনের মতো এখনো সকলে সিসি করে। তুই যেদিন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিস, সেদিন থেকেই তুই আমাদের কাছে মৃত। চৌধুরীর কণ্ঠে ঝাঁজ। তার ভাইগুলো বড্ড পাথর মনের। একটুখানি জায়গা কি সে এ বাড়িতে পাবে না? প্রেরণার ছোটে, একবার এই ভাই তো আরেকবার ওই ভাই। সকলের পায়ে পড়ে তাকে একটু জায়গা দেওয়ার জন্য, তার মেয়েটাকে আশ্রয় দেওয়ার জন্য। কিন্তু কেউ মুখ ফিরে তাকায় না। প্রিয়ন্তী শুধু ফ্যাল করে চেয়েই থাকে। তার ছোট্ট মাথায় কিছুই ঢুকছে না, কিন্তু মনে ব্যথা লাগছে খুব। সে তার মাকে এভাবে কাঁদতে দেখেনি কখনো। কি নিষ্ঠুর মানুষ সব! কেউ তার মায়ের কান্না থামাচ্ছে না কেন? তখনই নিচে নেমে আসে রাহেলা বেগম। মেয়ের আকুতি মিনতি সে আর সহ্য করতে পারছে না। তার মেয়ে অপরাধী, কিন্তু পাপী নয়। পাপের ক্ষমা না থাকলেও অপরাধের ক্ষমা আছে। তুই এখানেই থাকবি? তোর এই বাড়িতে জায়গা না হলে আমিও এই বাড়িতে থাকবো না। তোর বাপে একটা ভিটে লিখে দিয়েছিল আমার নামে। চল আমরা গিয়ে ওখানেই থাকবো, দরকার হলে ভিক্ষে করে খাওয়াবো তোকে। রাহেলা বেগমের কথায় উপস্থিত সকলে নড়ে চড়ে ওঠে। বাবাকে হারিয়েছে বছর খানেক আগেই, কিন্তু মাকে হারাতে চায় না। তাই উপায়ান্তর না পেয়ে প্রেরণার জায়গা হয় এই বাড়িতে, ছাদের সেই ছোট্ট ছেলে কোঠায়। এই মেয়ে, তোর নাম কি রে?
বাড়িতে এসে আমায় মার খাওয়ানোর জন্য সরঞ্জাম করেছিস? সৌহার্দের কথায় প্রিয়ন্তী চোখ তুলে তাকায়। সে এতক্ষণে নিচু হয়ে কাঠ কুড়োচ্ছিল, যার দরুন তার ছোট্ট ছোট্ট হাত থেকে কাঠের টুকরোগুলো পড়ে গিয়েছে। সেগুলো কুড়াচ্ছিল রান্না করার জন্য, কারণ তার মা গত 3 দিন যাবৎ কিচ্ছু খায়নি। তার ধারণা বাড়ির সকলে তার মাকে বকা দেওয়ার ফলে তার মা রেগে আছে, তাই কিচ্ছুটি খাচ্ছে না। উপায় না পেয়ে সিদ্ধান্ত নেয় সে নিজেই রান্না করবে মায়ের জন্য। আমার নাম রাফিদা আহমেদ প্রিয়ন্তী। সবাই আমাকে প্রিয় বলেই ডাকে, তুমি আমাকে প্রিয় বলেই রেখো ভাইয়া। সৌহার্দ্য ভ্রু কুঁচকায়, একবার চোখ বুলায় বাচ্চা মেয়েটির ফর্সা মুখখানায়। গরমের তাপে গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তোর নাম যতই প্রিয় হোক না কেন, তুই কখনো আমার প্রিয় হতে পারবি না, বুঝছিস? তুই আমার জাতশত্রু, আমার বাপেরও জাতশত্রু, তোর বাপেরও জাতশত্রু। বলে প্রিয়ন্তীর কপালের ঘামটুকু নিজের পাঞ্জাবির হাতা দিয়ে মুছিয়ে দেয়। তারপর হনহনিয়ে বাড়ির বাহিরে চলে যায়। আজ শুক্রবার, নামাজে দেরি হয়ে যাচ্ছে। মেয়েটি এসেই তার জীবনে অশান্তি শুরু করেছে। নীল রঙের জামাটা ভিজে লেপ্টে আছে সারা শরীর জুড়ে। বালিশের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো উড়ছে ক্ষণে ক্ষণে, যার দরুন সেগুলো বারবার ঘাড় ও কানে সুরসুরি দিচ্ছে। প্রিয়ন্তী আধো আধো ঘুমে উঠে বসে। ঘুম জড়ানো চোখে তাকায় মাথার উপর থাকা পাখাটার দিকে। পাখা তো ঠিকই চলছে, তবুও তার গরম লাগছে কেন? তার চুল খোলা বলে, নাকি ছাদের উপর টিন দ্বারা আবৃত ঘরটায় থাকে বলে? সে বিরক্ত হয়। তার মাটা খুব ফাঁকিবাজ হয়েছে। আগে কি সুন্দর তাকে সাজিয়ে গুজিয়ে রাখতো, চুলে হরেক রকমের ক্লিপ বেঁধে দিত, খাবার হাতে আগে পিছে ঘুরতো। কিন্তু এখন কি হলো তার মায়ের? এই যে সকাল থেকে সে না খেয়ে খিদে পেটে ঘুমোচ্ছে। কই, তার মা তো একবারও এলো না খাবার হাতে। কোথায় সে? প্রিয়ন্তী আশেপাশে চোখ বোলায়। ছোট্ট রুমটায় সে আর তার মা থাকে। আজ 15 দিন হলো। কি নোংরা এই রুমটা, এভাবে থাকা যায় বুঝি? তাদের বাড়িতেও এত নোংরা ছিল না। তার কাছে এটাকে ডাস্টবিন মনে হচ্ছে। তার মা বলেছিল ডাস্টবিনে ময়লা ফেলতে হয়। এই রুমটাও ঠিক তেমনই। রুমের এক কর্নারে ছোট ছোট কাঠের টুকরো পড়ে আছে, অন্য দিকটায় পড়ে আছে কিছু ভাঙা টব, প্লাস্টিকের বালতি আর কিছু ছেঁড়া জুতো। প্রিয়ন্তী গুটি গুটি পায়ে নেমে আসে খাট থেকে, এক দৌড়ে ছুটে যায় ছাদের বাঁ পাশটায়। সেখানে পড়ে থাকা আধভাঙা ঝাড়ুটা হাতে তুলে নিয়ে পুনরায় ছুটে আসে তাদের ছোট্ট রুমখানায়। গিন্নি গিন্নি ভাব আনার জন্য একটা ওড়না বের করে কাপড়ের ব্যাগ হাতড়ে সেটাকে কাঁধ থেকে পেঁচিয়ে কোমরে এনে বাঁধে। শুরু হয় তার ঘর পরিষ্কারের কাজ। তাপটা একটু কমাও না সূর্য মামা, আমার খুব গরম লাগছে। তুমি কি আমার উপর রেগে আছো? তাই বুঝি এভাবে কষ্ট দিচ্ছ আমাকে? এই পুচকি, কে রে তুই? আর সূর্যের সাথে কথা বলছিস কেন? সূর্যের সাথে কথা বলা যায় নাকি? প্রান্তের কণ্ঠে বিস্ময়। সে আর সৌহার্দ্য মাত্রই ছাদে এসেছে ঘুড়ি ওড়াবে বলে। হোস্টেল থাকার দরুন বন্দি জীবন কাটাতে হয় তার। গরম আর শীতের ছুটিতে বাড়ি আসতে পারে শুধু। আজ সকালেই এসেছে গ্রীষ্মের ছুটি কাটাতে। প্রিয়ন্তী পিছু ফিরে তাকায়। এত সময় আকাশের দিকেই তাকিয়েছিল সে। কথায় ব্যাঘাত ঘুরতেই ভ্রুজোড়া কুঁচকে ফেলে মুহূর্তেই, যেন সে খুব বিরক্ত। কোমরে হাত রেখেই বলে, যাবে না কেন? চাঁদ মামার সাথে কথা বলা গেলে সূর্য মামার সাথেও কথা বলা যায়। এত বড় হয়ে এটাও জানো না তুমি? প্রান্ত হাসে। মেয়েটি কি পাকা, কি সুন্দর ঘুরিয়ে পেঁচিয়ে তাকে প্রশ্ন করে বসলো। সৌহার্দ্য বিরক্ত হয়। মেয়েটি বড়দের মার খাওয়ানোর সাথে সাথে বড়দের সঙ্গে তর্কীয় পটু। আমার খুব ভুল হয়েছে বাবু, আমি বুঝতে পারিনি যে সূর্যের সাথেও কথা বলা যায়। নয়তো এক্ষুনি হাত জোর করে বলতাম, সূর্য মামা তোমার কি কোনো মেয়ে আছে? বিয়ে দিবে আমার কাছে? আমার যে খুব শখ তোমাকে শ্বশুর বানানোর, যাতে তুমি তোমার বউয়ের সাথে ঝগড়া করতে না পারো। কি লাভ বলো বউয়ের সাথে ঝগড়া করে আমাদের উপর তাপ বর্ষণ করার? সৌহার্দ্য ফিক করে হেসে ফেলে, কিন্তু প্রিয়ন্তীর মুখখানায় দ্বিগুণ বিরক্তি ফুটে ওঠে। কি বলবে তাকে? বাবু? আমাকে একদম বাবু বলবে না, আমার নাম প্রিয়ন্তী। সবাই আমাকে প্রিয় বলেই ডাকে। মা বলেছে যারা ফিটার খায় তারা বাবু। আমি তো ফিটার খাই না, ভাত খাই। তুমি বাবু নয়, বুঝেছ? বলেই বুকে হাত বেঁধে গাল ফুলিয়ে ফেলে প্রিয়ন্তী। কখন বলেছে এই কথা? সৌহার্দ্য চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করে প্রিয়ন্তীকে। যখন আমি ভাত খেতে চাইতাম না তখন। সৌহার্দ্য স্মিত হাসে, মনে মনে বিড়বিড়ায়। বোকা ফুল। প্রিয়ন্তী গুটি গুটি পায়ে নিচে নেমে আসে। তার খুব খিদে পেয়েছে। মাকেও কোথাও দেখতে পাচ্ছে না। তার মার কি হয়েছে বুঝতে পারছে না সে। আগে থেকে কেমন শুকিয়ে গিয়েছে, চোখের নিচে কালি পড়েছে। কেমন মরমরা হয়ে বসে থাকে সারাদিন, কখনো ছাদে, কখনো বাগানে, কাঠের বেঞ্চে, নয়তো কখনো মাটিতে।
এখনো হয়তো এসবের কোথাও একটা আছে, খুঁজলে পাওয়া যাবে। কিন্তু প্রিয়ন্তীর একটুও ইচ্ছে করছে না মাকে এখন খুঁজতে। আমাকে একটু খাবার দিবে বড় মামি? আমার খুব ক্ষুধা পেয়েছে। ড্রয়িং রুমের সোফায় বসে আছে মোহনা চৌধুরী। ছোট মেয়ে মিহাকে কোলে বসিয়ে নাস্তা খাওয়াচ্ছেন তিনি। 4 বছরের মেয়েটা খাবার দেখলেই পাড়ায়। প্রিয়ন্তীর ডাকে চোখ তুলে তাকায় তিনি। মেয়েটার মুখে অনেক মায়া, দেখলে কেমন আদর করতে ইচ্ছে করে। দেখেই মনে হচ্ছে খুব খিদে পেয়েছে মেয়েটার। মুখটা কেমন শুকিয়ে আছে খিদের তাড়ায়। হয়তো মেয়েটা তার মায়ের চোখের মণি, যেমনটা তার মা ছিল এই বাড়ির সকলের। তার স্পষ্ট মনে আছে যখন সে বাড়িতে বউ হয়ে আসে তখন প্রেরণা এক থালা ভাত এনে বলে, ভাবি আজ থেকে তুমি আমাকে খাইয়ে দেবে, বুঝলে? আমি কিন্তু একা খেতে পারি না। তখন তার বয়স কতই বা ছিল, প্রিয়ন্তীর মতোই হবে হয়তো। সেই তো প্রেরণাকে নিজ হাতে বড় করেছে। 3 ভাইয়ের একমাত্র বোন বলে কথা। কত আদর যত্নের কোনো কমতি ছিল না। তারা নাকি বোন আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। টিফিনে টাকা জমিয়ে মসজিদের দান বাক্সে ফেলতো একটি বোনের জন্য। শেষ পর্যন্ত আল্লাহ তাদের দোয়া কবুল করেন। একটা বোন হয় তাদের, যার নাম রাখে প্রেরণা। এর অর্থ উদ্দীপনা ও উৎসাহ। নিজের বাপকে গিয়ে বল খাবার কিনে দিতে। এই বাড়িতে এসে পড়ে আছিস কেন? তোর মা তো বেরিয়ে গিয়েছিল নাগরের হাত ধরে, তাহলে এখন ফিরে এলো কোন মুখে? শাহানা চৌধুরীর ঝাঁঝালো কণ্ঠস্বরে ধ্যান ভাঙে মোহনা চৌধুরীর। কথাটা শুনে প্রিয়ন্তী ঘাড় বাঁকিয়ে তাকায় তার মেজো মামির দিকে। বাচ্চা মেয়েটির মাথায় কিছুই ঢুকছে না তার মামি কি বলছে। সে তো ভেবেছে সে তার মামার বাড়ি বেড়াতে এসেছে। সে আগে জানতো না তার মামা মামি নানি মামাতো ভাই বোন রয়েছে। সে তার স্কুলের বন্ধুদের কাছে শুনেছে মামার বাড়ি অনেক মজার, সেখানে তাদের সবাই আদর করে, মজার মজার পিঠা বানিয়ে খাওয়ায়, বাইরে ঘুরতে নিয়ে যায়, তাদের আদর যত্নে ভরিয়ে রাখে। তাহলে তার সাথে এমন হচ্ছে কেন? সে কি কোনো ভুল করেছে? আহ মেজো, চুপ কর তো। বাচ্চা মেয়েও এসবে কি বোঝে বলতো? একটা কাজ কর না, রান্নাঘর থেকে ওর জন্য এক থালা খাবার নিয়ে আয়। দেখছিস তো আমার হাত আটকা। মোহনা চৌধুরীর কথায় মুখ বাঁকিয়ে হনহনিয়ে রান্নাঘরের দিকে ছোটে শাহানা চৌধুরী। প্রিয়ন্তীও চলে যায় তার পিছু পিছু। শাহানা চৌধুরী এক নজর দেখে প্রিয়ন্তীকে। মেয়েটাকে তার সহ্য হচ্ছে না। কোনো রকম খাবার খাইয়ে বিদায় করতে পারলেই বাঁচে। এই নে তোর খাবার, এইখানটায় বসে খাবি। এক চুলো নড়বি না এখান থেকে। খাবার নষ্ট করলে দুপুরে তোর মা মেয়ে খাবার পাবি না। বলেই রান্নাঘর থেকে বেরিয়ে যায় শাহানা চৌধুরী। প্রিয়ন্তী খাবার হাতে দাঁড়িয়ে থাকে। সে বুঝতে পারছে না এই খাবার খাবে কিভাবে। কতগুলো পানির মধ্যে একমতো ভাত, সেগুলো ও কেমন নরম নরম হয়ে আছে। তার সাথে দিয়েছে একটি পেঁয়াজ। সে এরকম খাবার কখনো খায়নি। তার মা তো তাকে সকালে দুধ ডিম পাউরুটি খাওয়াতো, কিন্তু সে খেতে চাইতো না। মেয়েকেও তো তার মা এগুলো খাওয়াছে। তাহলে তাকে যেটা দিয়েছে সেটা কি মামিদের খাবার? মামিরা বুঝি এসব খাবার খেতে দেয়? প্রিয়ন্তী কাপা কাপা হাতে থালাটা নিয়ে মেঝেতে বসে পড়ে। থালাটাকে সে স্থির করে রাখতে পারছে না। মনে হচ্ছে তার ছোট্ট হাত থেকে থালাটা এক্ষুনি পড়ে যাবে পানির ভারে। প্রচণ্ড ক্ষুধা পেটে থাকার দরুন 5 মিনিটেই সম্পূর্ণ খাবার শেষ করে সে। খাবারটা থেকে খারাপ গন্ধ আসছিল। খাবারটা কি পচে গিয়েছে? বুঝতে পারে না বাচ্চা মেয়েটি। বুঝবেই বা কী করে? বোঝার বয়স তো এখনও হয়নি তার। খাবার শেষে থালাটা বেসিনে রেখে ছুটে যায় বাগানে। উদ্দেশ্য মাকে খুঁজে বের করা। দুপুর 2টোয় একে একে সকলে নেমে আসে খাবার টেবিলে। হরেক রকমের পদ রান্না হয় এই বাড়িতে। সকল পদ খাওয়া না গেলে উচ্ছিষ্ট খাবারটুকু যায় এবাড়ির পোষা কুকুর বিড়ালের পেটে। আমাকে রাতের পান্তা ভাত দাও মা, আমি সেগুলো খাবো, সাথে একটা পেঁয়াজও দিও। সৌহার্দের কথায় টেবিলে উপস্থিত সকলে মাথা তুলে তাকায়। যারা এতক্ষণ খাবার খেতে ব্যস্ত ছিল সকলের কপালে চিন্তার ভাঁজ। কি বলছে ছেলেটা? রাতের পান্তা ভাত খাবে মানে? তুই রাতের পান্তা ভাত খাবি কেন বাবা? দেখ এখানে কত পথের খাবার আছে, সবই তো তোর পছন্দের। আর তোর কি মনে হয় আমি আমার একমাত্র ছেলেকে রাতের পচা ভাত খাওয়াবো? শাহানা চৌধুরীর কথায় সৌহার্দ্য চোখ তুলে তাকায়, যে এতক্ষণ রাগে মাথা নিচু করেছিল। নিজের ছেলেকে খাওয়াতে পারো না, কিন্তু অন্যের মেয়েকে ঠিকই খাওয়াতে পারো, তাই না মা? সৌহার্দ্যের কথায় শাহানা চৌধুরী সন্দিহান চোখে আশেপাশে তাকায়। সে তার ছেলের কথার মানে বুঝতে পেরেছে, কিন্তু এই কথা অন্যদের বুঝতে দেয়া যাবে না। যতই সকলে প্রেরণা আর তার মেয়ের থেকে মুখ ফিরিয়ে থাকুক না কেন, এমন অন্যায় কেউ সহ্য করবে না। কি বলতে চাইছো সৌহার্দ্য?
সোজা সাপটা করে বলো। নওয়াব চৌধুরীর কথায় সৌহার্দ্য ভরসা পায়। সে জানে তার বাবা জেঠু কখনোই এইসব অন্যায় সহ্য করবে না। সে নিজের চোখে না দেখলে কেউ হয়তো এই অন্যায় সম্পর্কে জানতই না। প্রিয়ন্তী যখন তার মায়ের পিছু পিছু আসে তখন সেও আসে তার মায়ের কাছে টাকা চাইবার জন্য। ঠিক তখনই সে তার মায়ের নির্মম রূপটা দেখতে পায়। একটা বাচ্চা মেয়েকে পচা বাসি খাবার খেতে দিচ্ছিল সে। সৌহার্দ্য রেগে যায়। তার মা এমন একটা কাজ করতে পারে যেটা যেন সে বিশ্বাসই করতে পারল না। পুরো বাড়ি জুড়ে ছড়িয়ে পড়েছে নিস্তব্ধতা, যেন কেউ পা ফেললেও সেই শব্দ এসে পৌঁছবে সকলের কর্ণকুহরে। সকলে খাওয়া থামিয়েছে অনেকক্ষণ আগেই। এই খাবার যেন কিছুতেই কারো গলা দিয়ে নামছে না। এমনটা কেন করলে শাহানা? বাচ্চা মেয়েটার কি দোষ এসবে? ও তো নিষ্পাপ। তোমার কি নিয়ে এত রাগ ওর উপর? নওয়াব চৌধুরী শান্ত কণ্ঠে কেঁপে ওঠে শাহানা চৌধুরী। সে জানে এই শান্ত কণ্ঠ কতটা নিষ্ঠুর হতে পারে। সহসায় তার চোখ থেকে টপটপ করে পানি ঝরতে থাকে। দৌড়ে গিয়ে পা ধরে তার ভাসুরের, বলে দ্রুত পায়ে স্থান ত্যাগ করে নওয়াব চৌধুরী। সে কি কান্না লুকোতেই ওভাবে পালানো? তার বোন যেমন তার কাছে আদরে, তেমনি তার বোনের মেয়েটাও যে তার কাছে বড্ড আদরে। রাত যত গভীর হয় চাঁদের আলো যেন তত উজ্জ্বল হয়ে ধরণীকে আলোকিত করে তোলে। ধরণী সকল আধার মিলিয়ে দিতে চায় নিজ ইচ্ছায়, কিন্তু মনের আধার সেটা কি মিলিয়ে দিতে পারবে? সকল কষ্ট, অতীত স্মৃতি ভুলিয়ে দিয়ে জীবনটাকেও আলোকিত করতে পারবে কি? পারবে না হয়তো। তার মনের আকাশের চারটা যে আমাবস্যায় ঢেকে গিয়েছে, যেখানে শুধু আধার আর আধার। সেই আধারে তার জীবনের আলো ঢাকা পড়ে গিয়েছে, সাথে তার বাচ্চা মেয়েটিরও। কাঠের সরু ব্রেঞ্চে বসে নিজের ভাগ্যের নির্মম পরিণতি কথাই ভাবছে প্রেরণা আহমেদ। তার জীবনটা যেন হঠাৎই এলোমেলো হয়ে গিয়েছে। বিষাদ ছেয়ে আছে পুরো শরীর ও মন জুড়ে। চোখ জোড়া বাগানের দিকে স্থির রেখে ছাদের এক কোণে বসে আছে ঝড় বস্তুর ন্যায়। দেখে মনে হচ্ছে প্রাণ নেই। খুব কাঁদতে ইচ্ছে করছে তার। রাতটা গভীর হলেই কাঁদবে কিছুক্ষণ, কিন্তু রাত কত হবে এখন? 12টা, 1টা নাকি 2টো? বুঝতে পারছে না সে। রাতের মতো দিনটাকেও এখন আধার লাগে তার কাছে, আর রাতকে লাগে কবর। সেই কবরে শুধু দম বন্ধ লাগে, নিঃশ্বাসের বেগ কমে। এমন রাতেই তো সে পালিয়েছিল এই বাড়ি থেকে। এক আকাশ সমান স্বপ্ন বুনেছিল রেদওয়ানকে নিয়ে। তার স্বপ্ন সত্যি হয়েছিল, কিন্তু পূর্ণ হয়নি। বুকে চাপা কষ্ট আর অশ্রুসিক্ত নয়নে মনে আকুতিগুলো প্রকাশ করতে থাকে গানের ভাষায়। কারিনি সে ভুল অবেলা বকুল, থাকো ছুঁয়ে একুল অকুল, থাকো ছুঁয়ে শহুরে বাতাস, ছুঁয়ে থাকো নিলয় আকাশ। আবছায়া চলে যায় হিজলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আবছায়া চলে যায় হিজলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন। আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন। আহারে জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন। তোর কিসের কষ্ট মা? রাহেলা বেগমের ডাকে তাড়াহুড়োয় চোখ মুছে পেরোনা, যেন চোখের জলগুলি এক্ষুনি নালিশ জানাবে মায়ের কাছে আর বলবে, দেখো তো, তোমার আদরে মেয়েটা বড্ড পাজি হয়েছে। তোমার যে মেয়েটা একটু ঝালে কান্না করতো বলে চিনি হাতে পিছু পিছু ছুটতে, জ্বরের ঘোরে সারা রাত মামা করতো বলে ঘুম বিসর্জন দিয়ে মেয়ের পাশে ঠায় দাঁড়িয়ে থাকতে, চুলার আঁচ বৃষ্টির ঝাপটা থেকে রক্ষা করতে, সে মেয়েটা সারাদিন কাঁদে, শুধু কাঁদে। ওকে আচ্ছা করে বকে দাও তো। কিছু হয়নি মা, তুমি ভেবো না, আমি ঠিক আছি। রাহেলা বেগম ধীরগতিতে এসে বসে পেরোনার পাশে, হাত দুটো দিয়ে চেপে ধরে তার আরাধ্যার আর মোনাজাতের উপহার তার পেরোনাকে। এটা যে তার একমাত্র মেয়ে। কত সাধনার ফল তার। আল্লাহর কাছে কত কেঁদেছে একটি মেয়ের জন্য। আল্লাহ তার কান্না কবুল করেছিল, ফলস্বরূপ দিয়েছিল প্রেরণাকে। একবার এই হাত ছেড়েছে, এবার আর ছাড়বে না। তার স্বামী আর ছেলেদের মুখের দিকে তাকিয়ে এত বছর কোনো খোঁজ খবর নেয়নি মেয়ের। অভিমানও ছিল কিছুটা মেয়ের প্রতি, কিন্তু এখন নেই। মায়ের মন তো কিভাবে যেন সন্তানের মুখ দেখলেই গলে যায়। আমি তোর মা পেরু, তোকে জন্ম দিয়েছি আমি। জানিস, যেদিন তোর জন্ম হয় সেদিন ছিল বর্ষার দিন। আমি জানতাম না আমার মেয়ে হবে নাকি ছেলে।
যেদিন প্রসব বেদনায় বারবার চিৎকার করছিলাম, কিন্তু মনে মনে দোয়া করছিলাম আল্লাহর আমার যাতে একটা মেয়ে হয়। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল, মনে হচ্ছিল এক পানি পান করতে না পারলে মারা যাবো। ঠিক তখনই তোর আগমন। যখন শুনলাম আমার মেয়ে হয়েছে, তখন মনে হচ্ছিল বাহিরের বৃষ্টিটা যেন আমার বুকে নেমেছে। বুকের ভিতর বয়ে যাচ্ছিল এক খুশির ঝর্ণা। তোর মুখ দেখে আমার সব কষ্ট এক নিমেষেই দূর হয়ে গিয়েছিল। সেদিন খুঁজে পেয়েছিলাম আমার মাকে, আমার প্রেরণাকে। রাহেলা বেগম থামে। প্রেরণা হাতখানা উল্টে তার উল্টো পিঠে একটা গভীর চুমু খায়। মেয়ে চলে যাওয়ার পর কতদিন মেয়ের জন্য কেঁদেছে, কত রাত নির্ঘুম কাটিয়েছে তার ইয়াত্তা নেই। জানিস, যেদিন তোর 6 মাস পূর্ণ হয়, সেদিন তোর ভাইদের সে কি কাণ্ড। তারা অপেক্ষায় ছিল কবে তোর 6 মাস পূর্ণ হবে আর তুই তরল খাবার ছেড়ে শক্ত খাবার খেতে পারবি। সকাল হতে না হতেই তোর 3 ভাই 3টে থালা নিয়ে হাজির। আমার চোখ তো কপালে, একটায় ভাত, একটায় পোলাও আর একটায় বিরিয়ানি। তারা তো জানতো না তোর কি পছন্দ, তাই 3 রকমের খাবারই নিয়ে এসেছিল। যেটা তোর পছন্দ হবে সেটাই রোজ তোর মুখের সামনে হাজির করবে। এটাই ছিল তাদের প্রতিজ্ঞা। বোনের মুখে হাসি ফোটানোই ছিল তাদের একমাত্র লক্ষ্য। রাহেলা বেগম মৃদু হাসে, যেন সকল ঘটনা পুনরায় ঘটছে তার চোখের সামনে। মৃদু আলোয় তাকায় প্রেরণার পানে, যার চোখে জল ভর করেছে অনেক আগেই। অবাধ্য জলগুলো আজ তার মায়ের সামনেই ঝরছে। যেদিন তুই চলে গিয়েছিলি, সেই দিনটা এখনো চোখে ভাসে আমার। ভাইদের চোখের মনি ছিলি তুই। রোজ রাতে তোর মুখ না দেখে ঘুমাতো না তারা। সেদিনও ঠিক তাই হয়েছিল। রুমে গিয়ে যখন তোকে পাইনি, পুরো বাড়ি খুঁজেছিল তন্ন তন্ন করে। দিকভ্রান্তের মতো ছুটছিল এদিক সেদিক, যেন পাগল হয়ে গিয়েছে। তোর রুমে যখন তোর লেখা চিঠিখানা পায়, তখন শান্ত হয় তারা। হয়তো মানতে চাইছিল না এটা তোর চিঠি, অথবা মানাতে চাইছিল তুই বড় হয়ে গিয়েছিস। সেদিন শুনেছিলাম তোর ভাইদের আহাজারি, তাদের চিৎকারে বারবার কেঁপে উঠছিল বাড়ির প্রতিটি কণাবিন্দু। মা হয়ে সহ্য করতে পারছিলাম না জানিস। একদিকে মেয়ে হারানোর ব্যথা, অন্যদিকে ছেলেদের কান্না। মাটিতে শুয়ে শুয়ে কান্না করছিল তোর জন্য। তাদের মুখে একটাই কথা ছিল, তাদের বোনটা যে এখনো ছোট, রাতের অন্ধকারে কি করছে একা একা, ভয় পাচ্ছে না তো, কুকুরের সামনে পড়েনি তো, কুকুর দেখলে কার পিছে লুকাবে। ভাইরা তো নেই, রাতের খাবার খেয়েছে কি, সাথে টাকা আছে তো, বিরিয়ানি খেতে পারবে সেই টাকা দিয়ে। রাহেলা বেগম দীর্ঘশ্বাস ফেলে, দম টেনে নেয় পুনরায়। কথাগুলো বলতে তার দম বন্ধ হয়ে আসে, বুক ভারী হচ্ছে। তার মেয়েটা কাছে, কিন্তু কি জন্য কাছে? ভাইদের এত ভালোবাসা অবহেলা করার জন্য, নাকি নিজের ভালোবাসায় অবহেলিত হওয়ার জন্য? তিনি পুনরায় তাকায় তার মেয়ের পানে। মেয়ের চাঁদপানা মুখটায় কেমন বিষাদের ছায়া, ঠোঁটগুলো শুষ্ক, চোখের নিচে কালি, চুলগুলো এলোমেলো। এগুলো যে একটা মায়ের মনকে বিষিয়ে দেয়, সেটা কি মেয়েরা জানে? মেয়েরা বোঝে মেয়েদের এইরূপ মায়েদের কাছে মৃত্যু সমতুল্য? মা জানো, সামনের ওই গাছটায় কি দেখি আমি? প্রেরণার শান্ত কণ্ঠে চমকায় তিনি। প্রশ্নের দরুন দৃষ্টি নিক্ষেপ করে দূরের অন্ধকারে। কিছুই দেখতে পাচ্ছে না অন্ধকার ছাড়া। কিসের কথা বলছিস পেরু? কি দেখছিস গাছে? আমার মৃত্যু। রাহেলা বেগম থমকায়। কি ভয়ঙ্কর উত্তর! কি সুন্দর সে মৃত্যু! আমার কিছু হলে আমার মেয়েটাকে দেখে রাখবে তো মা? ও যে বড়ই অভাগী। না ও তোমার মতো মা পেয়েছে, না নোয়াব, নওশেদ আর নূরের মতো ভাই পেয়েছে। কি বলিস তুই পেরু? কেন বলছিস? আর কি হবে তোর? রাত তো অনেক হলো মা, ঘুমোতে যাও এবার। বলে দ্রুত পায়ে স্থান ত্যাগ করে প্রেরণা। সে কি কিছু লুকোতে চাইছে তার মায়ের থেকে? মায়ের মন কি সেই লুকোচুরি বসবে? ব্যবসা গরমে ঘুম ভাঙে প্রিয়ন্তীর। সকাল হতে না হতেই রোদটা যেন টিন ভেদ করে শরীর পুড়িয়ে দিতে যায়। নিভু নিভু চোখে পাশের বালিশ হাতড়ে খোঁজ চালায় মায়ের, কিন্তু পাচ্ছে না। এ বাড়িতে আসার পর থেকেই এমন হচ্ছে। কই, আগে তো এমন হতো না। সকাল হলেই মা জানালার পর্দা সরিয়ে মুখে চুমু দিয়ে ঘুম ভাঙিয়ে দিত তার। কিন্তু এখানে হচ্ছে উল্টো, বরং গরমটাই তার ঘুম ভাঙাচ্ছে। তবে মা কি তার থেকে পালিয়ে বেড়াচ্ছে?
মাকে তাকে রেখে দূরে কোথাও চলে যাবে। সহসাই তড়িৎ বেগে বিছানা থেকে নামিয়ে প্রিয়ন্তী তার মাকে এক্ষুনি চাই। হারিয়ে ফেলার ভয়ে মাকে আদর করতে ইচ্ছে করছে খুব। ছাদের চারপাশটায় মাকে খুঁজে না পেয়ে পা চালায় সিঁড়ির দিকে। সে জানে মা ছাদে না থাকলে বাগানে নিশ্চয়ই থাকবে। বাগানের বাঁদিকে ভিড় দেখতে পেয়ে সেদিকে ছুটে যায় প্রিয়ন্তী। বাগানের এই দিকটায় রয়েছে সকল ধরনের ছোট বড় ফল গাছ, তাই এই দিকটা একদমই পছন্দ নয় প্রিয়ন্তীর। কিন্তু সকলে ওই দিকে কি করছে, এত ভিড় কেন? ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করতেই তার পা দুটো স্থির হয়ে যায়। চোখ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে আপনা আপনি। তার দৃষ্টির সামনে বড় আম গাছটায় সবচেয়ে নিচু ডালে ঝুলছে তার মায়ের দেহখানি। ভুল বলেছে, দেহখানি নয়, মরদেহখানি। গাছের উপর উঠে কয়েকজন লোক সেটি নামানোর চেষ্টা করছে। তার মা কি খুব কষ্ট পাচ্ছে ওভাবে থাকতে? কাকে প্রশ্ন করবে সে? আশেপাশের চোখ বোলায়। দূরেই নানু কাঁদতে কাঁদতে মুচ্ছা যাচ্ছে বারবার। মামিরাও কাছে, আর মামারা কোথায়? পুনরায় আশেপাশে চোখ বোলায় সে। মায়ের মরদেহ ঝুলতে থাকা গাছটার নিচেই বসে আছে তার মামারা। এতক্ষণ দেখেনি কেন সে? চোখের জলের কারণে। প্রেরণার নিস্তেজ দেহটাকে রাখা হয়েছে মাটির উপর। তার ভাইদের চোখ সেই দেহখানার ওপরেই। এই শরীরেই তো তারা কখনো ধুলো লাগতে দেয়নি, এখন কি না সেটি ধুলোতেই মিশে রয়েছে। নওয়াব চৌধুরী ছুটে যায়, আগলে নেয় তার বোনের দেহখানা। কি শীতল ঠান্ডা, যেন বরফ পিণ্ড। এক দৌড়ে ছুটে যায় বাড়ির ভেতর, হাতে করে একখানা কম্বল নিয়ে জড়িয়ে দেয় বোনের মৃতদেহটা। বোনের ঠান্ডা লাগছে যে, যদি সর্দি হয়, জ্বর বাঁধে। এভাবেই পাগলামি চলে তিন ভাইয়ের। কান্নার দরুন ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছিল তিন ভাই। বারবার একই কথা আওড়াচ্ছিল, আমার বোনকে মাটিতে রেখো না, ও আমাদের চোখের মণি, আমাদের প্রার্থনার ফল, আমাদের প্রেরণা। মা, আম্মু, আম্মা। নাক টেনে ডাকে প্রিয়ন্তী। মা, মা ওঠো, দেখো সকাল হয়ে গিয়েছে। আমার খিদে পেয়েছে খুব, খাইয়ে দাও না। আমি একা খেতে পারি না তো। এরা কেউ তোমার মতো মজার খাবার দেয় না। কেমন নরম নরম খাবার খেতে দেয়, গন্ধ আসছে। আমি খেতে পারি না। এই দেখো চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে, বিরক্ত করছে খুব। বেঁধে দাও, গরম লাগছে আমার। তোমার মতো কেউ চুল বেঁধে দেয় না, ঘুম থেকে আদর করে জাগিয়ে তুলে না। আম্মু, মা, আম্মা। প্রিয়ন্তী কান্না জড়িত কণ্ঠে বারবার ডাকছে তার মাকে। এই ডাক উপস্থিত সকলের চোখকে অশ্রুসিক্ত করছে। সেই ডাক বাতাসে ভারী করে তুলছে, কিন্তু প্রেরণা তাকায় না, সাড়া দেয় না তার মেয়ের ডাকে। তার ছোট্ট মেয়েটির ডাক তার কানে পৌঁছয় না, তার মনকে বিচলিত করে না। সে যে এখন সবকিছুর ঊর্ধ্বে নীরব দর্শক। মা, আম্মা, আমার তোমাকে খুব আদর করতে ইচ্ছে করছে। তুমি কি আমার আদর খাবে? বলেই উত্তরের অপেক্ষা না করে বাচ্চা মেয়েটি তার মায়ের কপাল গাল অজস্র চুমুতে ভরিয়ে দিতে থাকে। সে জানে তার মা কথা বলবে না। বিগত 1 ঘন্টা যাবৎ সে তার মাকে এভাবেই ডেকে চলছে। তখনই বৈশাখের আকাশ ফেটে মুষলধারে বৃষ্টি নেমে আসে। প্রিয়ন্তীর থামে, তার মায়ের মুখে বৃষ্টি পড়ছে। চিন্তাটা ভর করে তার ছোট্ট মাথায়। তার চিন্তা একটাই, মাকে ভিজতে দেয়া যাবে না। সে বোঝে না মৃত্যু কি, না হলে এখনই বুঝে যেত মায়ের মৃত্যুর সাথে সাথে সে আজ পুরোপুরি আশ্রয়হীন হয়েছে এই পৃথিবীর বুকে এতিম। আল্লাহ, তুমি বৃষ্টি থামিয়ে দাও, আমার আদরগুলো মুছে যাচ্ছে। কেউ ছাতা নিয়ে আসো, আমার মা ভিজে যাচ্ছে। কেউ ছাতা নিয়ে আসছো না কেন? কেউ তার কথা শুনছে না কেন? প্রিয়ন্তী দাঁড়ায়, তার গায়ে ভিজে লেপ্টে থাকা জামাটা দিয়ে মায়ের মুখটা ঢেকে দেয়। বৃষ্টিটা খুব খারাপ, তার মাকে ভিজিয়ে দিচ্ছে, তার আদরগুলো ধুয়ে দিচ্ছে। প্রেরণা চৌধুরী হয়ে বৃষ্টি মুখর দিনে জন্মানো সৌভাগ্যবতী মেয়েটি প্রেরণা আহমেদ হয়ে বৃষ্টির মুখর দিনে দুর্ভাগ্য নিয়ে বিদায় নিয়েছে। জন্মের সময় মায়ের চুমু কপালে জুটলেও মৃত্যুর সময় মেয়ের চুমুটুকু কপালে জোটেনি তার। বৃষ্টির ফোঁটা সেগুলো ধুয়ে মুছে নিয়ে যাচ্ছে, আর তাকে শুনিয়ে শুনিয়ে বলছে, আহারে জীবন, আহা জীবন। জলে ভাসা পদ্ম যেমন